বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সরকারি হরঙ্গা কলেজ আয়োজিত ওয়ার্কিং ক্যাপিটালের এই অনলাইন ক্লাসে আমাদের স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব ওয়ার্কিং ক্যাপিটাল নিয়ে। প্রথমে আমরা জানব যে ওয়ার্কিং ক্যাপিটাল কাকে বলে। ওয়ার্কিং ক্যাপিটাল হচ্ছে চলতি দায় পরিশোধ এবং উৎপাদন প্রক্রিয়াকে নিরবিচ্ছিন্নভাবে চালিয়ে নেওয়ার জন্য যে নগদ অর্থসহ যে পরিমাণ চলতি সম্পদ বজায় রাখতে হয়, সেই পরিমাণ চলতি সম্পদকেই কার্যকরী মূলধন বা ওয়ার্কিং ক্যাপিটাল বলা হয়। তার মানে এখানে আমাদের দুইটা কাজ করতে হয়। একটা হচ্ছে উৎপাদন প্রক্রিয়া চলবে এবং কি নগদ অর্থ থাকবে পাওনাদারদের টাকা দেওয়ার জন্য। এর লক্ষ্য হচ্ছে 10টা। একটা হচ্ছে দৈনন্দিন ব্যয় নির্বাহ, তারল্য, সুষ্ঠু উৎপাদন নিশ্চিত করা, চলতি দায় পরিশোধ, মুনাফা নিশ্চিত করা, পর্যাপ্ত মজুদ, বকেয়া ব্যয়ের সুযোগ সৃষ্টি, তারপরে বিক্রয়ের ধারাবাহিকতা বজায় রাখা, সঠিক পণ্য সরবরাহ করা, স্থায়ী মূলধনের সুরক্ষা দেওয়া। আর এই কয়টা কাজে কি হয়, চলতি মূলধন কাজ করে থাকে। আর চলতি মূলধনের যে বৈশিষ্ট্য আছে সেগুলো হচ্ছে যে এটা হচ্ছে সীমিত মেয়াদ থাকে, পরিবর্তনশীল, সীমিত পরিমাণ, তারল্য বজায় রাখে, স্বতন্ত্র গঠন এবং এটা ধারাবাহিক প্রবাহ থাকে আর কি। এবং এটা নানাবিধ ব্যবহার করা যায়, ঝুঁকি আয় সমন্বয় করা হয় এবং নগদ প্রবাহ প্রভাব থাকে আর কি। এখন পরিচালন কার্যকরী মূলধনের যে ধারণা আছে সেই ধারণা আছে দুই প্রকার। একটা হচ্ছে ব্যালেন্স শিট কনসেপ্ট, আর একটা হচ্ছে অপারেটিং সাইকেল কনসেপ্ট। ব্যালেন্স শিট কনসেপ্ট হচ্ছে এরকম যে উদ্ধৃত পত্রে চলতি সম্পদ এবং চলতি দায়কে যেভাবে উপস্থাপন করা হয় তার ভিত্তিতে এই ধারণা গড়ে উঠেছে। এই ধারণা অনুসারে কার্যকরী মূলধনকে দুই ভাগে ভাগ করা যায়, একটা মোট কার্যকরী মূলধন আর একটা নিট কার্যকরী মূলধন। মোট কার্যকরী মূলধন হচ্ছে ব্যাপক অর্থে ব্যবহার করা হয়, ব্যবসায় নিযুক্ত সকল কার্যকরী সম্পদ মোট সম্পদের মোট যে মূলধন বিনিয়োগ করা হয় সেটাই মোট কার্যকরী মূলধন। আর নিট কার্যকরী মূলধন হচ্ছে এটা সংকীর্ণ অর্থে ব্যবহার করা হয়। কোনো প্রতিষ্ঠানে মোট চলতি সম্পদ ও মোট চলতি দায়ের পার্থক্য হচ্ছে নিট কার্যকরী মূলধন আর কি। আর অপারেটিং সাইকেল কনসেপ্ট হচ্ছে যে কোনো উৎপাদনকারী বা ব্যবসা প্রতিষ্ঠানের উৎপাদন এবং ক্রয় বিক্রয় কার্যক্রম বারবার ব্যবহৃত থাকে। নগদ অর্থ দ্বারা কাঁচামাল ক্রয়, কাঁচামাল থেকে চূড়ান্ত দ্রব্য প্রস্তুত, চূড়ান্ত দ্রব্য ধারে বিক্রয় থেকে দেনাদারের সৃষ্টি এবং শেষ পর্যন্ত দেনাদার থেকে বিক্রিত পণ্যের নগদ আদায় পর্যন্ত পরিচালন চক্রের বিস্তৃতি আর কি। তো এইভাবে যে চক্রটা সেটি হচ্ছে অপারেটিং সাইকেল। আর কার্যকর যে মূলধনের শ্রেণী বিভাগ আছে, ধারণার ভিত্তিতে দুই প্রকার: মোট চলতি মূলধন আর নিট চলতি মূলধন, আর সময়ের ভিত্তিতে স্থায়ী চলতি মূলধন এবং পরিবর্তনশীল চলতি মূলধন। এখন আমাদের এই চ্যাপ্টার করতে গেলে আমাদের যেই ফর্মুলাগুলোর প্রয়োজন হবে সেই ফর্মুলাগুলো এখন আমরা শিখব। প্রথমে আমাদের লাগবে লিস্ট অফ কারেন্ট অ্যাসেট বা গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল, সেটা আমাদের লাগবে। তার এক নম্বর থাকবে ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ এট ব্যাঙ্ক, নোটস রিসিভেবল, অ্যাকাউন্ট রিসিভেবল, লেস থাকবে প্রভিশন ফর ব্যাড ডেটস, শর্ট টার্ম লোন অ্যান্ড অ্যাডভান্স। তারপরে 5 নম্বর থাকবে ইনভেন্টরি অফ স্টক, এগুলো র মেটেরিয়াল থাকবে, ওয়ার্ক ইন প্রসেস থাকবে, ফিনিশ গুডস থাকবে এবং কনজিউমেবল স্টোর অ্যান্ড স্পেয়ার থাকবে। 6 থাকবে টেম্পোরারি ইনভেস্টমেন্ট অফ সারপ্লাস ফান্ড, তারপরে থাকবে হলো প্রিপেড এক্সপেন্স, পরে থাকবে এনি কাইন্ড অফ অ্যাক্রুড ইনকাম। এই যে যোগটা এটাই হচ্ছে কি গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল। তো যত সম্পদ যা আছে কারেন্ট অ্যাসেট সেগুলো হচ্ছে কি গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল। 2 নম্বর আমার লাগবে লিস্ট অফ কারেন্ট লায়াবিলিটি, সেগুলোর জন্য আমাদের প্রয়োজন হবে ক্রেডিটার্স ফর পারচেজ অফ র মেটেরিয়াল, অ্যাক্রুড অর আউটস্ট্যান্ডিং এক্সপেন্স, এটা হতে হবে ওয়াইজেস, ওভারহেড, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, সেলিং এক্সপেন্স এবং আদার এক্সপেন্স। 3 নম্বর হচ্ছে আর্ন রেভিনিউ, 4 হচ্ছে শর্ট টার্ম লোন, অ্যাডভান্স অ্যান্ড ডিপোজিট, 5 হচ্ছে প্রভিশন ফর ট্যাক্সেশন ইত্যাদি। তাহলে হলো টোটাল কারেন্ট লায়াবিলিটি। এখন প্রশ্ন হচ্ছে আমরা এটা কীভাবে দেখাবো, স্টেটমেন্ট অফ ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট আমরা কীভাবে করব। তার জন্য আমরা যেটা করব যে প্রথমে কারেন্ট অ্যাসেটগুলো লিখব, সেটা হচ্ছে ইনভেন্টরির মধ্যে আছে র মেটেরিয়াল, ওয়ার্ক ইন প্রসেস, ফিনিশ গুডস, রিসিভেবল আছে ডেটার্স, বিলস, ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ এট ব্যাঙ্ক, প্রিপেড এক্সপেন্স, এনি কাইন্ড অফ অ্যাক্রুড
ইনকাম, এভাবে আসবে গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল। আর কারেন্ট লাইবিলিটিতে আমরা লিখব ক্রেডিটার্স ফর পারচেজ অফ র মেটেরিয়াল, ক্রেডিটার্স ফর ওয়েজেস, ওভারহেড, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, সেলিং এক্সপেন্স, আদার এক্সপেন্স, এভাবে আনআর্নড রেভিনিউগুলো আসবে। হ্যাঁ, তো তাহলে টোটাল হবে কারেন্ট লাইবিলিটি, একটা টোটাল অ্যাসেট, একটা মানে আমার গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল, আর এখানে আসলে টোটাল কারেন্ট লাইবিলিটি। তারপর আমরা অ্যাক্সেস অফ কারেন্ট লাইবিলিটি ওভার কারেন্ট অ্যাসেট ওভার কারেন্ট লাইবিলিটি, অর্থাৎ এ থেকে বি বাদ দিলে যেটা পাওয়া যাবে তার সাথে সেফটি মার্জিন বা কন্টিনজেন্সি যোগ করে নেট ওয়ার্কিং ক্যাপিটাল পাওয়া যাবে। তাহলে এইভাবে আমরা নেট ওয়ার্কিং ক্যাপিটাল বাইর করব। আর নেসেসারি যে নোটগুলো লাগবে সেটা হচ্ছে সেট আপ ওয়ার্কিং ক্যাপিটাল স্টেটমেন্টের জন্য, সেটা হচ্ছে অ্যানুইটি, অ্যানুয়াল প্রোডাকশন অর সেলস, মান্থলি অর উইকলি প্রোডাকশন অফ সেলস, কস্ট পার ইউনিট, এটা বাইর করতে হবে। তারপর র মেটেরিয়াল, লেবার ওয়েজ, ওভারহেড, অ্যাড হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, অ্যাড হচ্ছে সেলিং এক্সপেন্স। তাহলে এইভাবে আমরা কস্ট পার ইউনিট বাইর করতে হবে। তারপরে কস্ট পার মান্থলি বা উইকলি, এটাও বাইর করা যাবে। র মেটেরিয়াল, লেবার, ওভারহেড, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, সেলিং এক্সপেন্স। তারপর ওয়ার্কিং প্রসেসও কী করা যাবে, র মেটেরিয়াল, লেবার, ওভারহেড, এগুলো কী করা যাবে, বাইর করা যাবে। তো কিছু ক্যালকুলেশনের প্রয়োজন হয়, যেমন ইফ কনভার্সন পিরিয়ড ইজ নট ইন কোশ্চেন, ফলোইং ফর্মুলা ক্যান বি ইউজ টু ডিটারমাইন দ্য কনভার্সন পিরিয়ড। অর্থাৎ কনভার্সন পিরিয়ডটা যদি বলা না থাকে তখন এই ফর্মুলা অনুপাতে সেটা করতে হবে। যেমন র মেটেরিয়াল কনভার্সন পিরিয়ড সমান অ্যাভারেজ স্টক অফ র মেটেরিয়াল ডিভাইড বাই মেটেরিয়াল কনজামশন পার ডে। অর্থাৎ অথবা আরেকটা ফর্মুলা, র মেটেরিয়াল কনভার্সন পিরিয়ড সমান র মেটেরিয়াল ইন্টু 365 ডেজ ডিভাইড বাই এপিইউ ইন্টু পিইউসি। আর বি নাম্বার যেটা প্রয়োজন হবে, ওয়ার্ক ইন প্রসেস কনভার্সন পিরিয়ড, অ্যাভারেজ স্টক অফ ওয়ার্ক ইন প্রসেস ডিভাইড বাই টোটাল কস্ট অফ প্রোডাকশন পার ডে। অথবা ওয়ার্ক ইন প্রসেস কনভার্সন পিরিয়ড সমান ওয়ার্ক ইন প্রসেস ইন্টু 360 ডেজ ডিভাইড বাই এপিইউ ইন্টু পিইউসি। সি নাম্বার আমাদের যেটা লাগবে, ফিনিশ গুডস কনভার্সন পিরিয়ড, অ্যাভারেজ স্টক অফ ফিনিশ গুডস ডিভাইড বাই টোটাল কস্ট অফ গুডস সোল্ড পার ডে। 4 নাম্বার লাগবে ডেটার্স অর রিসিভেবল কনভার্সন পিরিয়ড, সেটা হচ্ছে অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল ডিভাইড বাই নেট পিরিয়ড সেলস পার ডে। তারপরে পেয়েবল ডিফার্ড পিরিয়ড, এটা হচ্ছে অ্যাভারেজ পেয়েবল ডিভাইড বাই নেট ক্রেডিট পারচেস পার ডে। আর কারেন্ট রেশিও হবে কারেন্ট অ্যাসেট ডিভাইড বাই কারেন্ট লাইবিলিটিস। অ্যাসিড টেস্ট রেশিও হবে কুইক অ্যাসেট ডিভাইড বাই কারেন্ট লাইবিলিটিস। আর কুইক রেশিও হবে কুইক অ্যাসেট ডিভাইড বাই কারেন্ট লাইবিলিটিস। এগুলি হচ্ছে এই ফর্মুলাগুলোর প্রয়োজন হবে। আর এখানে অঙ্ক খুব জটিল কিছু আসবে না, এটা আমাদের স্টেটমেন্ট অফ শোয়িং ওয়ার্কিং ক্যাপিটাল কত টাকা লাগবে সেটা আমার কিন্তু কী করতে হবে সবসময়, এটাই মেইন ক্যালকুলেশন প্রয়োজন হবে। যেমন 2013 সালে যে অঙ্কটা আসছে সেখানে বলা আছে যে এবিসি হ্যাজ বিন অপারেটিং ইন 24,000 ইউনিট অফ প্রোডাকশন উইথ দ্য ফলোয়িং কস্ট স্ট্রাকচার ডিউরিং 2013। এনে র মেটেরিয়াল আছে কস্ট পার ইউনিট, ডাইরেক্ট লেবার আছে 40% ফিক্স, ফ্যাক্টরি ওভারহেড আছে 80% ফিক্সড, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সেলিং কস্ট আছে 10 টাকা, টোটাল আছে 160 টাকা, প্রফিট আছে 40 টাকা, সেলিং প্রাইস আছে 200 টাকা। অ্যাজ অন 31 December 2013 কোম্পানি হ্যাড দ্য ফলোয়িং ব্যালেন্স, ইনভেন্টরি অফ র মেটেরিয়াল আছে 3,60,000, ইনভেন্টরি ইন ওয়ার্ক ইন প্রসেস আছে 2,20,000, ইনভেন্টরি অফ ফিনিশ গুডস আছে 7,20,000, আর সানডি ডেটেডস আছে 4 লাখ। আচ্ছা, বলছে ইট ইজ এস্টিমেটেড দ্যাট দ্য ডিমড ফর অল প্রোডাক্ট উইল ইনক্রিজ অ্যান্ড দ্য কোম্পানি ইজ প্ল্যানিং টু ইনক্রিজ production by 50% in the next year. It is expected that because of increased volume of purchase, the supplier of raw material will reduce direct material cost by 10%. Credit period will be allowed is 3 months, of the creditors allowed 2 months, lag in payment of wages in 15 days, other expenses are paid after 30 days of incidents. Required estimate the working capital need for 2014 assuming minimum cash balance requirement টাকা 2 লাখ। তো এখন আমাকে
এটা কি করতে হবে, ওয়ার্কিং ক্যাপিটাল স্টেটমেন্ট তৈরি করতে হবে। প্রায় সব অঙ্ক একই নিয়ম। তো আমরা অ্যানুয়াল প্রোডাকশন জানি যে প্রেজেন্ট প্রোডাকশন আছে 24,000 ইউনিট, আর নিউ লেভেলে এটা কী হবে, আর 12,000 ইউনিট বাড়বে 50%, তাহলে 36,000 ইউনিট হবে। আর মান্থলি প্রোডাকশন হবে মানে 3,000 ইউনিট করে করতে হবে আর কি। তো কস্ট পার ইউনিট তোমার আমার যদি র মেটেরিয়াল 60 টাকা হয়, আর 36,000 যেটা হবে 54 টাকা করে র মেটেরিয়াল হবে, ডাইরেক্ট লেবার হবে 50, আর ওইখানে হবে তেল 43 টাকা, আর ভেরিয়েবল ফিক্সড হবে 40, আর ওইখানে 29 টাকা। তাহলে 24,000 ইউনিটে যেটা ছিল 150 টাকা, 36,000 ইউনিটে এই খরচটা 126 টাকা 66 পয়সা হবে। আর অ্যাড হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট 10 টাকা বেড়ে এটা 136 টাকায় যাবে। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের বিভিন্ন প্রকার খরচগুলো যেহেতু অ্যাসার্টেন হয়ে গেল, তার ডাইরেক্ট লেবার 36,000 ইউনিটে আমার ভেরিয়েবল হচ্ছে 30 টাকা, আর ফিক্সড হচ্ছে 20 টাকা। তার ফ্যাক্টরি ওভারহেড হচ্ছে ভেরিয়েবল হচ্ছে 20, আর ফিক্সড হচ্ছে 80। তা কস্ট পার মান্থ আমি যদি জানতে চাই, সেখানে আমার র মেটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ফ্যাক্টরি ওভারহেড, অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট করে টোটাল কস্ট ফর ডেটার ভ্যালুয়েশনে 4,10,000 টাকা। আর ওয়ার্কিং প্রসেসটাও আমার কী করতে হবে, র মেটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ফ্যাক্টরি ওভারহেড করে 2,71,000 টাকা আসবে। আর ক্যালকুলেশন অফ হোল্ডিং পিরিয়ড ফর ইনভেন্টরি, এখানে যেটা করতে হবে আমার হোল্ডিং পিরিয়ডের জন্য আছে রিকোয়ার অ্যামাউন্ট হলো এপি ইন্টু পিইউসি ইন্টু সিপি। তো এইভাবে করে আমার যে সিপি অফ র মেটেরিয়াল, তারপরে ওয়ার্ক ইন প্রসেস ফিনিশ গুডস, তারপরে আমার ওয়ার্ক ইন প্রসেস পার ইউনিট বের করতে হবে। তারপরে আমার সর্বশেষ যা স্টেটমেন্ট অফ ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট আমার কী করতে হবে, বাইর করতে হবে 1 বছরের জন্য সেটা। তাহলে কারেন্ট অ্যাসেটে আসবে ইনভেন্টরির মধ্যে র মেটেরিয়াল, ওয়ার্ক ইন প্রসেস, ফিনিশ গুডস, ডেটার, ক্যাশ ইন হ্যান্ড, এইভাবে 31,08,000 টাকা কারেন্ট অ্যাসেটে আসবে। ঠিক কারেন্ট লাইবিলিটি আসবে, সেটা হচ্ছে ক্রেডিটার্স, ডাইরেক্ট লেবার, ফ্যাক্টরি ওভারহেড, অ্যাডমিনিস্ট্রেটিভ সেলিং কস্ট, টোটাল কারেন্ট লাইবিলিটি আসবে। আমার নেট ওয়ার্কিং ক্যাপিটাল, এই দুটোর পার্থক্য বাদ দিলে যেটা হয় সেটাই কী হবে, নেট ওয়ার্কিং ক্যাপিটাল হবে। তাহলে ঠিক প্রতিটা অঙ্কের মধ্যে এইভাবে ক্যালকুলেশন করে নিতে হবে যে আমার কারেন্ট অ্যাসেটগুলো আর কারেন্ট লায়াবিলিটিগুলো, তারপরে আমার স্টেটমেন্ট অফ ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট 12 মাসের জন্য বা 1 বছরের জন্য এটা কী করতে হবে। তাহলে এইভাবে যে কোনো অঙ্ক করতে হবে। এই ছিল আজকের আলোচনা, আশা করি সবাই বুঝতে পেরেছ। পরবর্তী আলোচনা দেখা আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।